সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর বার্তা কক্ষের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব জাতীয় নির্বাচন প্রসঙ্গে। কেমন হতে যাচ্ছে এবারের নির্বাচন? অংশগ্রহণমূলক হবে নাকি হচ্ছে না? দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে আলোচনা করব। ভোটারের অংশগ্রহণ এবং অন্যদিকে রাজনৈতিক দল বা জনপ্রিয় বড় দল বা জোটগুলো অংশগ্রহণের ভিত্তিতেই জানতে চাইব এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কিনা। কিন্তু আগামী নির্বাচন নিয়ে এই প্রশ্ন রেখেই দর্শক আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন রাজনীতিবিদকে। তার কাছ থেকে আমরা এই উত্তরগুলো জানার চেষ্টা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বার্তা কক্ষে। বার্তা কক্ষের আজকের অতিথি মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শুরুতে জানতে চাইবো এবং সংক্ষেপে একটা উত্তর চাইবো, 26শে ফেব্রুয়ারি যে নির্বাচন সামনে, সেটি আপনি কি মনে করেন আসলে অংশগ্রহণমূলক হচ্ছে কিনা? ধন্যবাদ জোহা, আপনার দর্শককেও শুভেচ্ছা আপনার মাধ্যমে। 26-এর যে নির্বাচন আমাদের, এটা তো অংশগ্রহণমূলক হওয়ার প্রয়োজন খুবই। কারণ হচ্ছে যেটা অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন। বলা যায় যে আমরা প্রায় দীর্ঘ 15 বছর অপেক্ষা করেছি একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার জন্য। আমাদের নির্বাচনের একটা দুর্ভাগ্য যে আমরা একেবারে সবাই মিলে যে ইলেকশন, সেটা শুধু আমরা হয়তো স্থানীয় পর্যায়ে দেখি, কিন্তু ন্যাশনাল ইলেকশনে কিছু না কিছু খুঁত আমাদের থেকে যায় সব সময়। তো এবারে আমরা খুবই প্রত্যাশা যে একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা সবার অংশগ্রহণমূলক, ভয়ভীতি মুক্ত, বিশেষ করে তরুণরা খুব মুখিয়ে আছে, তারা ভোট দিবে। যারা 15 বছর ভোট দিতে পারে নাই তারাও ভোট দিতে চায়। আপনি যে প্রশ্নটা করেছেন যে অংশগ্রহণমূলক হবে কিনা, আমার ধারণা অংশগ্রহণমূলক হবে। তবে কয়েকটা প্রশ্ন আছে, যেমন ধরেন আজকে বিবিসির যে জরিপটা দেখলাম আমি, সেখানে দেখা গেল যে সেখানে তারা বলছে যে প্রায় 48% ভোটারই এখনো সিদ্ধান্ত নেয় নাই তারা কাকে ভোট দেবে। তারা একটা জরিপ দিয়েছে বিএনপির প্রতি, সম্ভবত বিএনপির ব্যাপারে বলেছে 12%, জামাতের ব্যাপারে বলেছে 10%, আওয়ামী লীগের ব্যাপারে বলেছে প্রায় 7-এর একটু বেশি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যেটা হয়, সাধারণত যাদের প্রভাব বেশি থাকে, শক্তিশালী হয়, তাদের দাপটে বা তাদের একটা প্রভাবে নির্বাচন কিছুটা প্রভাবিত হয়। আমি প্রথমে একটু আলোচনাটা এইভাবে নিয়ে আসি যে দুটো ভিত্তিতে হয়, যে দল অংশগ্রহণ করলো কিনা, আবার ব্যক্তি হিসেবে ভোটারের অংশগ্রহণ। আমি ভোটারের অংশে এখন আছি। প্রশ্ন হচ্ছে যে ভোটারের অংশগ্রহণ কত পার্সেন্ট? অন্তত 50% হলে এটাকে গ্রহণযোগ্য সব সাধারণত বলা হয়, ক্ষেত্র বিশেষে কম বেশি হয়। 50%-এর বেশি হতে পারে বলে মনে করেন কিনা বা আস্থা রাখেন কিনা? আমার ধারণা 50-এর বেশি, 50 থেকে 60-এর মধ্যে থাকতে পারে। সে বাস্তবতা আছে। একটা প্রশ্ন হয়তো অনেকে করবেন যে আওয়ামী লীগের যে ভোটাররা আছেন, ধরেন আওয়ামী লীগের ব্যাপারে বলা হয় যে 10 থেকে 20% ভোটার এখনো আছেন আওয়ামী লীগের। তো এটা যদি 20-এর নিচে হয় বা 20-এর কাছাকাছি হয়, তাহলে এদের ভোটিং বিহেভিয়ার কিরকম হবে? আমরা দুইটা প্রবণতা দেখতে পাচ্ছি। আর বাকিদের কিন্তু আমাদের কোনো শঙ্কা নাই। আমার কাছে মনে হয় বাকিরা যদি ইলেকশন হয় তারা অংশগ্রহণ করবে, যদি দল অংশগ্রহণ করে। আর সাধারণ মানুষ কিন্তু অংশগ্রহণ করবে, যারা ফ্লোটিং ভোটার আছেন। আওয়ামী লীগের ভোটারদের বিহেভিয়ারটা কি হবে, এটা আওয়ামী লীগের পলিসির উপর নির্ভর করবে। কারণ আওয়ামী লীগ একটা সংগঠিত দল। আওয়ামী লীগের পলিসি বলতে আপনি এই প্রসঙ্গটা যেহেতু নিয়ে আসলেন, আওয়ামী লীগের যে বিহেভিয়ার, কি এখন রাজনৈতিক কর্মকাণ্ড তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ আছে, বন্ধ আছে। তো তারা আসলে এই ভোটে অংশগ্রহণ নিশ্চিত কিনা সেটা তো মনে হচ্ছে না। তো তাদের ভোটের বিহেভিয়ারটা আসলে কিভাবে প্রতিভাত হবে, বোঝা যাবে কিভাবে? সেটা আমরা কিছুটা টের পাচ্ছি, সেটা কি ধরনের হতে পারে। একটা তো হচ্ছে টের পাচ্ছি, কিন্তু হয়তো সেটা পাবলিকলি আসছে না। একটা তো হচ্ছে একটা কথা এসেছে যে কলকাতায় একটা তারা অফিস খুলেছে। দ্বিতীয় হচ্ছে তাদের অনলাইন কার্যক্রম, ইন্টারনাল কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়াতে আমরা তাদের অ্যাক্টিভিজম দেখতে পাচ্ছি। তৃতীয় হচ্ছে যে আমরা লোকাল এলাকায় আমরা দেখতে পাচ্ছি কেউ বিএনপিতে জয়েন করছে, কেউ জামাতের সাথে বা এনসিপির সাথে। এক ধরনের প্রবণতা আছে, বিভিন্ন দলের মধ্যে তারা আত্মীকরণের একটা প্রবণতা আছে। কিছু কিছু জায়গায় আমরা যেটা স্থানীয়ভাবে দেখছি যে তারা কেউ মনে করছে যে তারা স্বতন্ত্র নির্বাচন করবে, কেউ মনে করছে যে অন্য কোনো দলের অধীনে গিয়ে তারা নির্বাচন করবে। এখন সিদ্ধান্তটা একটা দলগতভাবে কি নেয়, এটা একটা বিষয় থাকে। ধরেন দলগতভাবে সিদ্ধান্ত নিল নির্বাচন বর্জন করার,
ঠিক আছে, তাহলে দেখা যাবে যে ওই যে আপনি যেটা বলছেন যে দল অংশগ্রহণ করছে না, তাহলে ভোটাররা কি করবে? ভোটাররা কি ভোটদানে বিরত থাকবে, নাকি তারা তাদের আঞ্চলিক ভেদে সে সিদ্ধান্ত নেবে? আচ্ছা, ভোটারদের প্রসঙ্গে একটু যদি দূরে রেখে আপনি দলের প্রসঙ্গ যেহেতু প্রথমে নিয়ে আসলেন, আমার আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন ছিল, সেটি এগিয়ে নিই যে দল যদি কলকাতায় পার্টির একটা অফিস খোলে তাহলে তো এরা দেশের মধ্যে করতে পারছে না, তারপরে তারা স্বনামে থাকছে না, অন্য দলে যদি যুক্ত হয়, অন্য দল যদি আত্মীকরণ করে নেয় আওয়ামী লীগের কিছু কিছু কর্মীকে, তাহলে তো তারা স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগ শক্তিশালী ভাবে এখানে আসছে, এরকম মনে হচ্ছে, শুনেই এটা মনে হচ্ছে। তারপরে যদি স্বতন্ত্র প্রার্থী হয় তাহলে দল হিসেবে যে আসছে না, এই সবগুলো লক্ষণ কিন্তু সেটাই বলে। তাহলে মানে অসুবিধাটা কোথায়? মানে তাহলে তো অন্যদের সুবিধাই হয় না প্রতিযোগিতার ক্ষেত্রে? না, ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে আওয়ামী লীগের কিছু নির্দিষ্ট পকেট এরিয়া আছে যেখানে আওয়ামী লীগের ভোট বেশি, তো সেখানে তার পলিসি কি হতে পারে, যেহেতু সে দলীয়ভাবে আমরা এখন পর্যন্ত মনে করছি, যদিও তার কার্যক্রম স্থগিতের মতোই আছে। আর আপনি যেটা বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকলেও একটা দল কিন্তু কার্যক্রম চালায়, গোপনে হোক যেভাবে হোক, তাদের কার্যক্রম কিন্তু বন্ধ থাকে না। দেশে কি চলছে এখন? হ্যাঁ, চলছে তো। আমরা তো দেখি যে নানাভাবে তারা যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করছে, সো তাদের এক ধরনের কমিউনিকেশন আছে বলে মনে হচ্ছে। তো আসল কথা হচ্ছে যে আপনি কারো দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে পারবেন, কিন্তু সে যদি গোপনে বা তার মানসিকভাবে সে রাজনৈতিকভাবে সক্রিয় থাকে, সেটা তো আপনি আর নিষেধাজ্ঞা দিতে পারছেন না। এনিওয়ে, আমি যেটা বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেকশনে আওয়ামী লীগের পলিসি কয়েকটা হতে পারে আমার ধারণা। আচ্ছা, একটা তো হচ্ছে যে আমি ইলেকশন বর্জন করলাম এবং আমি আমার আওয়ামী লীগ তার কর্মীদেরকে বলে দিল যে আপনারা কেউ ভোট দিতে যাবেন না। এটা তারা দেখানোর চেষ্টা করতে পারে যে ভোটার কাস্ট কম হয়েছে, দেখেন মানুষ ভোট বর্জন করেছে। ধরেন আপনি যেটা বলেছেন, যদি এমন হয় যে 50% ভোট কম কাস্ট হয়েছে, আওয়ামী লীগ তখন দাবি করতে পারে যে আমরা বর্জন করেছি বলে বেশিরভাগ লোক ভোট দিতে যায় নাই। এটা একটা হতে পারে। আওয়ামী লীগ আরেকটা পলিসি নিতে পারে যে সে তার প্রার্থীদেরকে বা তাদের অপেক্ষাকৃত যাদের মামলা নাই, অপেক্ষাকৃত যারা হয়তো সেভাবে ফ্যাসিজমের চূড়ান্ত মুহূর্তে একটা গন্ডগোলে অংশগ্রহণ করে নাই, যারা এখনো এলাকায় আছে, তাদেরকে এক ধরনের স্বতন্ত্র প্রার্থী দিয়ে তাদেরকে প্রার্থী করিয়ে নিতে পারে। কারণ এখানে তো এবার আওয়ামী লীগ বিরোধী ভোটগুলো তো ভাগ হয়ে যাচ্ছে নানাভাবে। তৃতীয় হতে পারে তারা অন্য কোনো দলের ব্যানারে গিয়ে ইলেকশন করতে পারে, অন্য কোনো দলের মার্কা নিয়ে, অর্থাৎ যে হতে পারে আরো বিভিন্ন দল হতে পারে, যাদের সাথে তাদের হয়তো একটা ইন্টিমেট ডিসিশন হয়। আরেকটা যেটা ভয়ানক হতে পারে, যেটা মানে আওয়ামী লীগের নেচার যেটা আমরা দেখি, সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে তাদের নেতৃবৃন্দের একটা বিচারিক কার্যক্রম চলছে, তারা ইলেকশন উপলক্ষে যে কোনো গন্ডগোল, যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতিকে সেখানে তারা কোনো না কোনো পক্ষে গিয়ে একটা গন্ডগোল তৈরি করতে পারে। অর্থাৎ ইলেকশনটা এক ধরনের মানে সন্ত্রাসময় বা এক ধরনের সংঘাতপূর্ণ নির্বাচনের দিকে গড়াতে পারে আওয়ামী লীগ কোনো না কোনো পার্টিজান যদি নেয়। আপনি দেখেছেন কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কমিটি গঠন নিয়ে একটা প্রশ্ন উঠেছে, এর আগে ছাত্র শিবিরের কমিটি নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে, এনসিপিরও কোথাও কোথাও কমিটি গঠন নিয়ে। আপনার যে সম্ভাবনাগুলো বলেছেন সেখান থেকে যদি আসি, যে আওয়ামী লীগের যদি সংঘাতের রাজনীতি সেটি যদি এর আগে আমরা দেখেছি, সেইটা যদি এবারে করে, তাহলে সেই দায়িত্বটা আসলে রাজনৈতিক দলগুলো নেবে না, সেটা সরকারকে দেখতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই এটা বিবেচনা করবে। কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে স্বাভাবিক সময় আপনার মনে আছে নিশ্চয়ই যে এর আগেও কিন্তু নির্বাচনের আগে বড় দলগুলো অংশগ্রহণ করছে কিনা বা তাদের মতামতের ভিত্তিতে যৌথ সিদ্ধান্ত নিয়ে আলোচনা, এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে। এর আগের 24-এর নির্বাচনে হয়েছে, 18-তে হয়েছে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক বা রাষ্ট্রের যে বিবেচনা বা নির্বাচন কমিশনের, আপনারা তো সবগুলো বৈঠকে যাচ্ছেন এখন নির্বাচন পূর্ববর্তী মুহূর্ত, সেখানে এই বিষয়গুলো আলোচিত হয়েছে কিনা? দেখেন, আমরা কিন্তু নির্বাচন কমিশন নিয়ে এখন একটু কনফিউশনের মধ্যে আছি, কারণ এই নির্বাচন কমিশন মাত্র গঠিত হয়েছে, তাদের এক্সপার্টাইজ, তাদের এখন তাদের কিন্তু কোনো পরীক্ষা করতে পারিনি আমরা যে তারা কেমন ভাবে নির্বাচন পরিচালনা, এমনকি কোনো স্থানীয় নির্বাচনও করে। স্থানীয় নির্বাচনটার ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম যে কিছু জায়গায় ধরেন সিটি কর্পোরেশনগুলো নির্বাচনও তারা করে একটা তাদের হাত দিয়ে একটা পরীক্ষা হয়ে যেতে পারতো। ইতোমধ্যে নির্বাচন কমিশনের যে পারফরমেন্স, সেটা কিন্তু খুব বেশি সন্তোষজনক বলা যাবে না। আমি সেদিন দেখলাম সিইসি বলেছেন যে সবাই যদি ফাউল করার প্ল্যান নিয়ে নামে তাহলে আমরা কয়জনকে লাল কার্ড দেখাবো।
এটা আমি মনে করি এটা খুবই দুর্বল স্টেটমেন্ট। নির্বাচন সিইসির বলা উচিত ছিল যে কত ফাউল করতে পারেন করেন, আমাদের কিন্তু লাল কার্ড প্রস্তুত আছে। ওনার বলা উচিত ছিল এই ধরনের কথা, বা বলা উচিত ছিল এটা যে ফাউল করার চিন্তা করবেন না, আমরা কারো চেহারার দিকে তাকাবো না বা কারো দলের পরিচয় দিয়ে তাকাবো না। ওনার মধ্যে সে দৃঢ়তার একটা অভাব দেখতে পেয়েছি আমরা। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন যখন তফসিল ঘোষণা হবে, নির্বাচন কমিশন যখন দায়িত্ব গ্রহণ করবেন, তখন কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে প্রশাসনের সব দায় দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হবে। এই জায়গাটা কিন্তু আমরা এখনো একটু কনফিউজ যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে পারছেন কিনা। আমরা কিন্তু তাদের আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি দেখতে পাচ্ছি। যে কোনো জায়গায়, শুধু পুলিশের ক্ষেত্রে বলছেন না অন্য কারো ক্ষেত্রে বলছেন? না, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনের কর্মকর্তা, ডিসিএসপিদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী বা র্যাব, তাদের ক্ষেত্রে আপনি ঘাটতি দেখেন? মনোবল ঘাটতি দেখি না, সেনাবাহিনীর মনোবলের ঘাটতি দেখি না, কিন্তু সেনাবাহিনীর ডিসিশন মেকিং এর ঘাটতি দেখি। কারণ আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু এখনো তার ম্যাজিস্ট্রেসি ডেপ্লয়মেন্ট তার আছে, কিন্তু তারপর আমরা দেখছি বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে যাচ্ছে। ধরেন আপনি, আমি তো ইয়ের ঘটনায় বলতে পারি যে যেটা গোপালগঞ্জে যেটা হয়েছে, সেনাবাহিনী তো ছিল সেখানে, তাহলে কেন সেনাদেরও তো আলাদা একটা। আচ্ছা, আমরা নির্বাচনকে যেহেতু সামনে নিয়ে করছি, প্রশ্নটা যদি এভাবে করি যে এই নির্বাচনে বিদ্যমান যে আমাদের বাহিনীগুলো আছে সেটি দিয়ে যথেষ্ট মনে করেন কিনা সরকার এবং নির্বাচন কমিশন যদি দৃঢ় হয়? না, আমি এখনো যথেষ্ট শক্তিশালী মনে করি না। এই জন্য যে আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি বা বাহিনীগুলোকে যেভাবে আরো বেশি আত্মবিশ্বাসী হওয়া দরকার ছিল, সেটা এখনো দৃশ্যমান না। এবারে নির্বাচন কমিশন সম্পর্কে প্রশ্ন করি। সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনটা তো এই সরকারের আমলেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে তাদের যে একটা নির্বাচন করতে হবে, এটি তো হওয়ারই কথা ছিল, এটি তো ভাবনার মধ্যে থাকার কথা। তাহলে কি তারা যথেষ্ট বিবেচনা করেননি? দেখেন, নির্বাচন কমিশনের ব্যাপারটা তো আমি মানে বলছি যে তাদের কোনো পারফরমেন্স যেহেতু আমরা দেখিনি, এমনি তারা ব্যক্তি হিসেবে সজ্জন, মানুষ হিসেবে তারা নিরপেক্ষ, মানুষ হিসেবে তাদের ব্যাপারে যথেষ্ট গ্রহণযোগ্য অ্যাটিটিউড দেখেছি আমরা বিভিন্ন জনের মধ্যে। কিন্তু তাদের দৃঢ়তার জায়গাটা বা তারা যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, এই জায়গাটায় আমরা এখনো পূর্ণ আস্থা রাখতে পারছি না। বাট ওনারা কিন্তু বলছেন যে ওনারা করবেন, ওনারা সিরিয়াস ইলেকশন করবেন। যেমন প্রধান উপদেষ্টাকেও কিন্তু আমরা বলেছি যে আমরা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অনেক থ্রেট দেখতে পাচ্ছি। যেমন আমি অন্য থ্রেটের কথা বলি আপনাকে, ছোটখাটো বিষয়। যেমন ধরেন আমাদের দেশের ট্রেন্ড কি? আমাদের দেশের ট্রেন্ড হচ্ছে প্রশাসন, পুলিশ। নির্বাচনে যদি এমন একটা পরিস্থিতি দেখা যায় যে যারা বুঝতে পারে আগে থেকে যে কেউ একটা পক্ষ জিততে পারে, তখন তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যায় বা একটু তারা বিব্রত বোধ করে, যে তারা মনে করে যারা জিতবে তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা সন্ত্রস্ত হয়। কারণ সে মনে করে যে এরা তো পরে ক্ষমতায় আসবে, আমি তাহলে যদি এদের সাথে সম্পর্ক খারাপ হয় তাহলে তো আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। এবারে নির্বাচনে কিন্তু সামহাউ একটা পারসেপশন ডেভেলপ করেছে মানুষের মধ্যে। অন্যান্য সময় দেখা যায় দুইটা শক্ত প্রতিদ্বন্দ্বী থাকতো, এখন মনে হচ্ছে যেন খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা কম হবে। একটা পক্ষ বা একটা দল হয়তো মনে হচ্ছে যে তারা ব্যাপকভাবে জিতবে। এই ধারণাটা কেন তৈরি হচ্ছে? তাদের অ্যাটিটিউডে, তাদের কথাবার্তায়, তারপরে আপনার বিভিন্ন ঘটনা প্রবাহে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। একেবারে বাংলাদেশের যে বাস্তবতা, তাতে আওয়ামী লীগ মাঠে নেই, অর্থাৎ নির্বাচনের মাঠে নেই দৃশ্যত। তাতে আপনার মনে হয় কিনা যে বিএনপি ইয়েতে মানে সুবিধাজনক জায়গায় থাকবে এবারে নির্বাচনে? তার যেহেতু প্রতিদ্বন্দ্বী নাই এরকম মনে করেন? যেটা আপনাকে বলছি পারসেপশন, বাট জরিপে কিন্তু ভিন্ন কথা বলছে। জরিপের বিষয় না, এটা হচ্ছে পারসেপশন, পিপলের সব খুব সাধারণ। পারসেপশনটাই তো পলিটিক্সের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আপনারা নিশ্চয়ই সেভাবে বিবেচনা করেন। একজন ওসি বা একজন ইলেকশন কারা চালায়? ইলেকশন চালাচ্ছে ডিসি সাহেব, ইলেকশন চালাচ্ছে ইউনো সাহেব, ইলেকশন চালাচ্ছেন রিটার্নিং অফিসার। বা প্রশ্নটা শেষ করিনি, শেষ করি। এটা হচ্ছে যে তারা যদি সুবিধাজনক জায়গায় থাকে, প্রশ্ন হচ্ছে যে এবারে দ্বিতীয় সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী কারা, এটাও তো স্পষ্ট অনেকটা। হ্যাঁ, এটা কিছুটা মনে হচ্ছে ইসলামিক জোটগুলো, ইসলামিক দলগুলো যদি একটা অ্যালায়েন্স করে। অন্য সময় জামাত ইসলামের আমরা খুব অংশগ্রহণ সাম্প্রতিক সময়ের রাজনীতিগুলোতে দেখিনি। জামাত ইসলামী সহ ইসলামিক যে দলগুলো সেগুলো নিয়ে একটা জোট গঠন হতে পারে। সেই জোটের আসলে কতদূর এগিয়েছে, কয়টি দল থাকতে পারে এবং আপনার দল এবি পার্টিও থাকার আমরা এরকম গুঞ্জন শুনেছি বাইরে, সেটি আছে কিনা?
না, আমাদের ব্যাপারে আমরা কিন্তু ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে আমরা ব্যক্তিগতভাবে এককভাবে আমাদের রাজনৈতিক অবস্থান আগে থেকেই ছিল, আমরা কোনো জোটে যাইনি। আচ্ছা, তো নির্বাচন তো আলাদা একটা বিষয়, নির্বাচনের একটা কৌশলগত দিক থাকে। আমরা আমাদের এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। নির্বাচন যেহেতু কাছে এসেছে, এখন কিন্তু আমাদেরকে নানা ধরনের জোট ফরমেশনের আহ্বান বা আলোচনা হচ্ছে। আমরা যেটা প্রেফার করেছি বা আমরা যেটা প্রেফার করি যে আমরা বিএনপি জোট বা কোনো ইসলামিক জোট বা ধর্মীয় জোট সেটাতে না গিয়ে আমরা যে নতুন রাজনৈতিক উত্থান যেটাকে আমরা মনে করছি যে নতুন বাংলাদেশ 2.0 বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা অ্যালায়েন্সকে আমরা প্রাধান্য দেব, এটা আমাদের নীতিগত অবস্থা। সেরকম কি হতে যাচ্ছে? সেরকম এখনো সেই আলোচনাটা শুরু হয় নাই। সে ধরনের একটা অ্যালায়েন্সকে আমরা প্রায়োরিটি দেব। এরপরে বিএনপির জোটের ইস্যুটা আছে। আমরা স্পষ্ট করে বলেছি ধর্মীয় দলের নেতৃত্বে যদি কোনো জোট হয় আমরা সেই জোটের ব্যাপারে কিছুটা অনাগ্রহী। আচ্ছা, কারণ আমাদের দেশে কখনো কোনো ধর্মীয় দলের নেতৃত্বে যে জোট হয়েছে তারা কখনো ভালো নির্বাচনী ফলাফল করে নাই, অতীত অভিজ্ঞতা সেটা বলে না। তো সেটা কি মানে আপনাদের আইডিওলজিক্যাল জায়গা থেকে জোট, নাকি এটা হচ্ছে শুধু নির্বাচনী জোটের ক্ষেত্রে আপনি বলছেন? না, শুধু নির্বাচন তো একটা কৌশলগত দিক। নির্বাচনের মূল দেখার বিষয় টেকনিক্যাল, যে ভোট পাবো কিনা, টেকনিক্যাল জায়গাতে থাকে আমি জিতবো কিনা, আমি কোন পক্ষে গেলে জিতবো, এটা প্রাধান্য থাকে। আদর্শের জায়গাটা তো আছেই। তো আমরা যেহেতু ধর্মীয় দল না, আমরা একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি, একটা ব্রড বেজ, একটা আপনি বলতে পারেন ইনক্লুসিভ ফর্মের রাজনৈতিক দল। সো আমরা সবসময় প্রেফার করব সেন্ট্রিস্ট পার্টিগুলোকে নিয়ে একটা জোট করা। কিন্তু যেটা আমি জানি না, এটার ব্যাপারে কোনো ঘোষণা আসেনি এখন পর্যন্ত। যদি হয়ে যায় অথবা এরকম কোনো ক্ষেত্রে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে এনসিপিও যদি জামাতের সাথে জোট করে, তখন আপনারা কিভাবে করবেন? আমরা দেখেছি যে ইসলামিক দলগুলো একটা জোট করার কাজ শুরু করেছিল, কিন্তু এর মধ্যে আবার তাদের মধ্যে বিভক্তি দেখলাম যে আপনার দুই একটা দল আবার বিএনপির সাথে জোটে যাওয়ার বিষয় ইঙ্গিত দিয়েছে। এনসিপি কে মনে হয়েছিল যে তারা মনে হয় ইসলামিক দলগুলোর সাথে জোটে যাবে এ ধরনের, কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে এনসিপিরও সেদিকে আর আগ্রহ নাই। তো আমাদের আগ্রহ হচ্ছে আমরা যে সেন্ট্রিস্ট দলগুলো আছি বা এনসিপি কে মিলিয়ে আমরা যদি কোনো অ্যালায়েন্স করতে পারি কিনা। তো এটা আমি তো বলেছি এটা এখনো পূর্ণতা পায়নি বা এই ধরনের আলোচনা এখনো শুরু। কিন্তু ভেতরে কি এরকম প্রস্তুতি আপনারা রেখেছেন কখনো যে বাংলাদেশের যে এর আগে তো এখন পরিবর্তন হবে কিনা এটা জানি না, 300 আসনের কথাই বলা হয়, যে 300 আসন মানে সব আসনে নিজেদের প্রার্থী দেওয়ার ব্যাপারে প্রস্তুতি বা আলোচনা শুরু করেছেন কিনা? না, সেটা আমরা শুরু করেছি। আমরা অলরেডি আমাদের যারা দলে নির্বাচন করতে চায় তাদেরকে নিয়ে একটা বৈঠকও করেছি, একটা আনুষ্ঠানিক সাক্ষাৎকারও আমরা তাদের নিয়েছি। তো আমরা হয়তো আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের একটা প্রাথমিক প্রার্থী তালিকা আমরা মানে ঘোষণা দিব। আর অ্যালায়েন্সের বিষয়ে নানা ধরনের আলোচনা শুরু হবে আশা করছি খুব অল্প সময়ের মধ্যে। সেই আলোচনাগুলো থেকে আমরা এঙ্গেজ হয়ে হয়তো আমাদের পার্টির সেন্ট্রাল কমিটিতে আমরা তখন আলোচনা করব যে কোনটাকে আমরা প্রেফার করব। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো নির্বাচন আসলে তো জোট নানা ধরনের আলোচনা হয়, কিন্তু আমাদের দেশে নির্বাচনের ট্রেন্ডটা যেটা থাকে সেটা হচ্ছে ইলেকশন প্রভাবিত করে কারা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন যেই দল মনে করবে যে আমরা মনে হয় এই প্রভাবের ঠেলায় টিকতে পারবো না বা এই প্রভাবকে অতিক্রম করে জিততে পারবো না, তখন কিন্তু তারা এক ধরনের অনাগ্রহ তৈরি হয় যে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য। তো এই ধরনের কিছু ট্রেন্ড আছে যে কোনো পক্ষের যে আমরা ইলেকশনে জয়েন করব কি করব না, এই ধরনের ব্যাপার আছে। যদি কোনো একটা পক্ষ, কোনো একটা শক্তিশালী পক্ষ ইলেকশনে যদি অংশগ্রহণ না করে, তাহলেও কিন্তু ইলেকশন আবার প্রশ্নবিদ্ধ হবে, ইলেকশন কিন্তু আবার একতরফা হয়ে যাবে। তো এবারের ইলেকশনের যেমনি উৎসাহ আছে, যেমনি মানুষের মধ্যে একটা আগ্রহ আছে, তেমনি কিন্তু কিছু শঙ্কা আছে। একটা তো হচ্ছে দলগতভাবে অবস্থানের শঙ্কা, দ্বিতীয় হচ্ছে ভোটারদের ভয় ভীতি সিচুয়েশন, সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে সেটার একটা ব্যবস্থা আছে। প্রশাসনের নিরপেক্ষতার জায়গাটা থেকে আমি কিছুটা শঙ্কামুক্ত। আচ্ছা, প্রশাসনের প্রসঙ্গটা একটু পরে আসি। আপনি যেখানে ছিলেন সেটি হচ্ছে এনসিপির সঙ্গে যে আগ্রহের কথা বললেন আপনি বা ভাবনার কথা বললেন, সেইটা আসলে কতদূর কোনো আলোচনা পর্যায়ে এসেছে তাদের পক্ষ থেকে নাকি আপনাদের পক্ষ থেকে, বা অন্য কোনো দলের এর নামের মধ্যে আছে কিনা? না, এটা হয়তো অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যে আমরা এক ধরনের একটা জোট করতে পারি কিনা, আমরা একটা নতুন হোপ তৈরি করতে পারি কিনা। কারণ আমরা দেখেছি যে আমরার মধ্যে কোন কোন দল আছে, ধরেন ওই যে বললাম যে সেন্ট্রিস্ট পার্টিগুলো, ধরেন আমরা এবি পার্টিকে সেন্ট্রিস্ট পার্টি মনে করি, এনসিপি কে সেন্ট্রিস্ট মনে করি, গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে আরো যে সমস্ত দলগুলো আমাদের এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিল সেগুলোকে আমরা মনে করি, অর্থাৎ নিউলি ইমার্জিং যে পার্টিগুলো, নতুন ধারণাগুলো, নতুন করে আসা দলগুলো, যারা আমরা মনে করছি যে আমরা
একটা পুরানো ধাঁচটা ফেলে দিয়ে নতুন ভাবে ভাববো, এটা আর কি। এটা কি আপনাদের আগ্রহটা প্রধান দল হয়ে, মানে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা, নাকি এটা হচ্ছে বিরোধী প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়া? মানে এখন যদি আমি বলি বিরোধী শক্তি, তাহলে তো আপনি বলবেন যে তাহলে সরকারি শক্তি কারা, তাই না? তো এখন আমি তো বলছি যে আগাম এই কথাটা বললে হয়তো অনেকে গ্রহণ করবে না, কিন্তু একটা পারসেপশন কিন্তু ডেভেলপ করেছে। এটা কিভাবে ডেভেলপ করেছে আপনাকে বলি। আমরা যখন এই যে আপনার জাতীয় ঐকমত্য কমিশনে আমরা বসেছি না, তো সেখানে দেখা যাচ্ছে যে ওই আলোচনার মধ্যেই বোঝা যাচ্ছে একটা 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 ধরেন যারা সংস্কার চায়, যারা বিভিন্ন বিষয়ে ক্ষমতার ভারসাম্য চায়, তারা কারা চায় আর কারা চায় না। তো যারা মনে করছে যে সরকার দুর্বল হয়ে যাবে, যারা মনে করছে এক্সিকিউটিভ বডিকে আপনারা দুর্বল করতে চাচ্ছেন, তো মনোজাগতিক ভাবে ভাবনা হচ্ছে যে ওনারা নিজেদেরকে হয়তো সরকারে ভাবছেন যে আমরা সরকারে গেলে এত দুর্বল অবস্থাতে সরকার থাকতে পারবে না, বা ওনারা মনে করছেন যে আপনারা তো সরকারে যাবেন না, আপনারা এই জন্য সরকারকে শক্তি কমিয়ে দিতে চাচ্ছেন বা প্রধানমন্ত্রী শক্তি কেড়ে নিতে চাচ্ছেন। তো ওই যে মনোজগতের মধ্য দিয়েই একটা মানে এক ধরনের ভাবনা তৈরি হয়ে গেছে, কারা সংস্কার চায়, কারা চায় না, কারা মনে করছে তারা সরকারে যাবে, কারা মনে করছে বিরোধী দল। তাহলে মানে একটা আলোচনা পর্যায়ে আছে, একটা নতুন একটা ইসলামী দলগুলোর জোটের বাইরেও আরেকটা জোট আসতে পারে। হ্যাঁ, ধরেন এটা হতে পারে ইসলামিক দলগুলো শেষ পর্যন্ত এক জোটে থাকবে কিনা বলা যায় না। তাহলে ইসলাম ধরে নিলাম আমরা, ইসলামিক দলগুলোর একটা জোট হবে, মাঝামাঝি দলগুলোর একটা জোট হবে, বিএনপির নেতৃত্বে একটা জোট হবে, ধরেন এটা একটা হতে পারে। আবার আওয়ামী লীগের মনা লোকদের নিয়ে একটা জোট হতে পারে। সবসময় আমরা দেখেছি আওয়ামী লীগের নেতৃত্বে আরেকটা জোট থাকে এবং সেটা ছিল, সেটা এবারে কি কার্যকর থাকতে পারে, মানে আইনগত বা আলোচনায় বা দলগুলো চাওয়া? এটা আওয়ামী লীগের ডিসিশনের উপর নির্ভর করবে। মানে আওয়ামী লীগ কিভাবে ডিসিশন নেবে তার উপরে নির্ভর করবে, কিন্তু আইনগত বা সামাজিক ভাবে থাকতে কোনো বাধা নেই। না, আপনি তো ধরেন স্বতন্ত্র প্রার্থী, তো আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। স্বতন্ত্র না, দলীয় ভাবে আমি বলছি, না জোটগতভাবে। দলীয়ভাবে আওয়ামী লীগ শেষ পর্যন্ত সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আওয়ামী লীগ একটা জোটে ছিল, আমি জোটের কথা বলছি। হ্যাঁ, আমি সেটাই বলছি যে ধরেন আওয়ামী লীগ যদি কোনো একটা অ্যালায়েন্স করে, আওয়ামী লীগের প্রার্থীরা তার আন্ডারে তো যেতে পারে, কোনো অসুবিধা নেই। দলীয়ভাবে গেল না, তারা স্বতন্ত্র পরিচয়ে গেল, অন্য কোনো দলের মাধ্যমে গেল। কথা হচ্ছে আপনি যদি অংশগ্রহণ করতে চান, অনেকগুলো পথ খোলা আছে। এখানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই যে আপনি দেখছেন 3টা জোট বা 4টা জোট যদি আমরা প্রাথমিকভাবে ধারণা করি, আবার এই জোটগুলোর ভিতরে ইন্টারনাল একটা কোয়ালিশন, মানে এক ধরনের বোঝাপড়া হতে পারে। মঞ্জু ভাই, আমি একটু স্পষ্ট করে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে ব্যাপারটা এরকম, আওয়ামী লীগের মার্কা নিয়ে জাতীয় পার্টির অনেকে নির্বাচন করেছে না? করেছে। আবার ধানের শীষ নিয়ে অনেক অন্য দলের লোকজন নির্বাচন করেছে। এখন এটা একটা জোটের প্রশ্ন, আওয়ামী লীগের যে জোট, সেই জোট থেকে আওয়ামী লীগের কোনো প্রার্থী যেমন ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারে যে কোনো একটা মার্কা নিয়ে, তেমনি আমি ধরে নিচ্ছি যে জাতীয় পার্টির মার্কা নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এখন প্রশ্ন দুইটা, সেরকম আভাস পেয়েছেন? সেরকম ওই যে আমি আপনাকে বললাম না, নানা ধরনের কথা আমাদের এই রাজনৈতিক অঙ্গনে প্রচলিত আছে। প্রশ্ন হচ্ছে আপনি জাতীয় পার্টি ইলেকশনে এগ্রি করবে কিনা, কারণ জাতীয় পার্টি কিন্তু আমাদের ঐকমত্য কমিশনে ডাকা হয় নাই। নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে ডাকবে কিনা। এখন পর্যন্ত জাতীয় পার্টি কিন্তু এখনো তার অ্যাফিলিয়েশন আছে, এখন পর্যন্ত সে বৈধ রাজনৈতিক দল। আবার একটা বিরাট দাবি আছে জাতীয় পার্টিকেও, যে তার সে স্বৈরাচারের বা ফ্যাসিবাদের অংশ হিসেবে জাতীয় পার্টি যেহেতু আমাদের গত 3টি নির্বাচন নষ্ট করার পেছনে একটা ক্রিয়ানক শক্তি হিসেবে কাজ করেছে, তাকেও নির্বাচন থেকে বিরত রাখার, শাস্তি দেওয়ার, বা তাকেও রাজনৈতিকভাবে এই ধরনের একটা আলোচনা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা বড় প্রশ্ন, যেটা যখনই ফেসিবাদের ক্রিয়ানক বা তাদের জোট বা তাদের সমর্থিত কোনো শক্তি নির্বাচনে মাঠে থাকবে, তখন জনগণ সেটাকে কিভাবে দেখবে? এবারে আমার কাছে মনে হয় জনগণ শব্দটা সব দলই ব্যবহার করে, তাদের মতামতের সময় আসলে জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে কিনা, জনগণ কিভাবে নেয় সেটা জনগণকে আমরা লেটস সি যে ভোটে দেখি। আমার প্রশ্নটাতে জাতীয় পার্টির আমি আমার মনে হয় যে সবসময় দেখেছি তৃতীয় বা চতুর্থ এরকম গুরুত্বপূর্ণ একটা দল হিসেবেই দেখেছি, নির্বাচনের সময় গুরুত্বপূর্ণই হয়ে ওঠে। তো এবারে আমার মনে হয়, আপনার কি মনে হয় না যে সরকার কিছুটা শীতল সম্পর্ক মনে হচ্ছে জাতীয় পার্টির সাথে, যেটি অন্যান্য দলের সাথে না? বৈঠকের ক্ষেত্রেও আমরা দেখেছি জাতীয় পার্টির উপস্থিতি নেই। জাতীয় পার্টিকে প্রথম মিটিং এ ডেকেছিল সরকার, পরে যখন বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি এবং প্রতিবাদের মুখে তখন জাতীয় পার্টিকে তারা বাদ দিয়েছে।
কারণ আমরা দেখেছি যে আপনার প্রধান নির্বাচনের ক্ষেত্রে এখানেই আমরা বৈঠকের বিষয়গুলো তো জানি, এটা তো সংবাদে আছে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তাকে নিষিদ্ধ করতে হলে বা তাকে যদি আপনি অংশগ্রহণ করতে না দেন, জনগণ কি মনে করে যেটি আপনি বললেন সেটা করতে হয়, তাহলে তো আইনগত বা একটা সিদ্ধান্ত আসতে হবে সরকারের, সেই রকম কোনো সুযোগ আছে? এই জায়গাটাই আমরা নির্বাচন কমিশনের অস্পষ্টতা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভয়ানক একটা ইস্যু তৈরি হবে। কেন হবে আমি আপনাকে বলি। ধরেন আপনি জাতীয় পার্টিকে কোনো ইলেকশনে কোনো আইনগতভাবে বাধা দিলেন না, কিন্তু জাতীয় পার্টির লোকেরা ইলেকশনে পার্টিসিপেট করতে আসলো, তারা নির্বাচনী কার্যক্রম শুরু করলো, তখন যদি আদার্স রাজনৈতিক দল বা প্রতিপক্ষ যদি তাদেরকে ফ্যাসিবাদের দোসর বলে তাদেরকে সেখানে বাধা প্রয়োগ করে, এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে, তখন কিন্তু নির্বাচনের একটা প্রশ্ন তৈরি হবে, সেখানে একটা লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন তৈরি হবে, নির্বাচনের প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করার অংশগ্রহণের একটা প্রশ্ন তৈরি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কোথাও গন্ডগোল শুরু হয়ে যায়, যদি কোথাও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি দাঁড়াবে? তো এই জায়গায় আমাদের একটা শঙ্কা আছে, আমরা এটা বিভিন্ন জায়গায় রেজ করেছি। আমরা যেটা মনে করছি, ঠিক আছে বিএনপি জোট করছে, ইসলামিক দলগুলো জোট করার চেষ্টা করছে, এনসিপি এক ধরনের মুভ করছে, আমরা এক ধরনের মুভ করছি। আমাদের জন্য তো একটা ধরেন প্রথমবারের মতো নির্বাচন, আমরা তো খুবই আবেগতাড়িত, আমরা খুবই উদ্বুদ্ধ, আমাদের প্রার্থীরা খুবই এক্সাইটেড যে তারা এবার ইলেকশন করবে। কথা হচ্ছে যখনই আওয়ামী লীগের এই 10 to 20% যে হিসাবটা, বা সে যখন অ্যালায়েন্স আকারে এটা 20% ভোটের একটা মুভ করবে, সেই মুভটাকে সোশ্যালি অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে দেখবে? আপনি দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কিন্তু এক ধরনের দ্বিধা বিভক্তি তৈরি হয়েছিল। আবার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তখন কিন্তু আবার সবাই মিলে সেটাকে সাপোর্ট দিয়েছে। আবার আপনি দেখেছেন যে কিছু কিছু দল বলছে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, কিন্তু আওয়ামী লীগ যখন কোথাও মিছিল বের করেছে, ওই দলের লোকেরা গিয়ে কিন্তু প্রথম তাদের উপরে আঘাত করেছে। বাংলাদেশে এখন মানে আমি জাস্ট এটা আপনাকে একটা হাইপোথেটিক্যাল বা বলতে পারেন যে প্র্যাকটিক্যাল জায়গায় আলোচনা করছি। ধরেন আপনি আওয়ামী লীগকে স্পেস দিতে চান, আপনি জাতীয় পার্টিকে স্পেস দিতে চান, তো স্পেস দিলেন, দেওয়ার পরে দেখা গেলো ওই বিএনপির লোকেরাই, ওই জামাতের লোকেরাই গিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করলো, তাদের প্রার্থীর কার্যালয়ে হামলা করলো, এবং এই অভিযোগে করলো যে এরা গণহত্যার সহযোগী, এরা এই ঘটনা ঘটিয়েছে। তার অনেক তো এভিডেন্স তো আছে। তো এই জায়গাটাই আমার কাছে একটা অস্পষ্টতা, যে নির্বাচন পরিচালনার জন্য ইসি বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই জায়গাটা আমাদেরও একটা অস্পষ্টতা আছে, যে সাংবাদিক হিসেবে বলেন আর সাধারণ মানুষ হিসেবেই বলেন, যে কোনো একটা দলের উপরে নির্বাচনী একটা অফিস করলো, সেটা ভেঙে দেওয়া হলো, এবং তাদের সেখানে বলা হলো যে এরা স্বৈরাচারের দোষর। এইভাবে সাধারণ মানুষের উপরে মব উস্কে দেওয়ার একটা ব্যাপার তৈরি হতে পারে কিনা, এবং সেই সম্ভাবনা আপনি দেখেন কিনা? গত 1 বছরে যতগুলো মবের ঘটনা ঘটেছে, তার ধারাবাহিকতায় হঠাৎ করে নির্বাচনের সময় সব বন্ধ হয়ে যাবে? দেখেন এই জায়গাটায় আমি একদম স্পষ্ট বলতে চাই, অনেকে আছেন যে দ্বিধা নিয়ে কথা বলেন বা নানা মোড়কে কথা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে কেন জনরোষ, আপনি যেটাকে মব বলছেন আমি সেটাকে জনরোষ বলছি। কেন বলছি? কারণ এখনো আওয়ামী লীগের নির্যাতনের দগদগে ঘাটা আমাদের এখান থেকে মুছে যায় নাই। আপনি দেখেন হাজার হাজার পরিবার যারা এফেক্টেড, যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত, তারা কিন্তু এখনো বিচারের জন্য উন্মুখ হয়ে আছে। তারা কিন্তু প্রতিনিয়ত প্রসেশন করছে, রাজপথে আছে, সেটাতে কোনোই আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্নটা যে নির্বাচনের সময় যদি জনরোষ আছে তাদের উপরে এই কথাটা বলা হয়, এবং কিছু লোক যে যদি নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং সেটাকে জনরোষ বলা হয়, তাহলে সেটা ইনজাস্টিস হয়ে যায়, এবং নির্বাচন প্রশ্ন মোটের উপরে যে নির্বাচন, এই জায়গাটায় আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি দুইটা জিনিস। একটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশনে একটা হিলিং পিরিয়ড থাকে। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে না, মুক্তিযুদ্ধে তো আমরা অস্ত্র নিয়ে সশস্ত্র সংগ্রাম করেছি, কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেছে তখন তো আমাকে অস্ত্র জমা দিতে হয়েছে। কিন্তু এই যে মুক্তিযুদ্ধের যে একটা টেন্স ছিল আমাদের মধ্যে, যে একটা আবেগ, উত্তেজনা, স্বজন হারানোর বেদনা ছিল, এটা হিলিং হওয়ার একটা টাইম পর্যন্ত আমাদেরকে একটা সহনীয় মাত্রায় থাকতে হয়। নির্বাচনের আগে হবে বা হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে এটা এখনো প্রপারলি হিলিং হয় নাই। এটা হিলিং না হওয়ার কারণ যে কারণে সেই সুযোগটা আছে, সেজন্য কোথাও কোথাও এটাকে ইস্যু হিসেবে রেজ করা যেতে পারে, কোথাও কোথাও এটা ন্যাচারাল ওয়ে তো ক্ষোভ আকারে তৈরি হতে পারে। আচ্ছা, আমরা একেবারে শেষ প্রান্তে, আমার শেষ প্রশ্ন, আপনি জানেন যে আজকেই নির্বাচন কমিশন থেকে আরপিও সংশোধন করে দুটি বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। একটি হচ্ছে যে না ভোটের বিধান যুক্ত করা হয়েছে এবং একটা ইভিএম বাতিল করা হয়েছে। এই দুটোর প্রভাব কি হতে পারে? বিশেষ করে না ভোটের
যে বিষয়টি যুক্ত করা হলো সেটি কি আওয়ামী লীগের বিষয়টি মাথা রেখে কিনা, এবং এর প্রভাবটা আসলে ভোটের যে ফলাফল সেখানে কিরকম ভাবে পড়তে পারে? না, এটা তো আমাদের একটা দাবি ছিল আচ্ছা। যে না ভোটটা সংযুক্ত করা হোক। ইভিএম এর ব্যাপারে তো আমরা আগেই দাবি দিয়েছি, ইভিএম তো আমরা চাই না, এটা নিয়ে তো আমরা আগেও আন্দোলন করেছি। না ভোটের বিধানটা যুক্ত হলে যেটা হবে যে এটাও আমাদের একটা নলেজে থাকবে যে এই প্রার্থীদের কাউকেই ভোটারদের পছন্দ হয় নাই, বা তারা এই কখনো কখনো দেখা যাবে যদি এমন হয় যে না ভোটই বেশি বিজয়ী হয়েছে, তখন তো স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হবে যে এই প্রার্থীগুলো যোগ্য না। তো রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা লেসন আকারে থাকবে। দ্বিতীয় হচ্ছে যে তখন কেউ আর ভোটদানে বিরত থাকার যে একটা প্রবণতা আছে তারাও কিন্তু আবার থাকবে না, তারা একটা উৎসাহিত হবে যে না আমি আমার ভোটটা দিয়ে প্রমাণ করি, বা আমি সেখানে জানাতে চাই, আমার ক্ষোভটা আমি সেখানে জানাতে চাই। অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো আমার প্রার্থীকে পছন্দ করছেন না, আপনি অপোজিট প্রার্থীকে ভোট দিয়ে দিচ্ছেন, দলগুলোর মধ্যে সেটা হয়। এটারও কিছুটা রেসিস্ট হবে যে সে আরেক দলের মানে এটাকে কি বলে প্রতিক্রিয়াশীলতা না দেখিয়ে সে অন্তত না ভোটটা দিতে পারবে। তো এই প্রক্রিয়াগুলো থাকলে যেটা হবে আমরা যে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে যেতে যাচ্ছি সেটা আস্তে আস্তে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগের যে যারা ছিলেন তারা বাদ দিয়ে তো আসলে সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে শুধুই ভোট দিতেন, এরকম তো নিরপরাধ ভোটার আছে অনেক। তাদের জায়গা কি না ভোটের বাক্স হয়ে উঠবে মনে হয়? হতে পারে, সেটা হতেও পারে যে কেউ হয়তো বলতে পারে যে আমি প্রতিবাদ স্বরূপ না ভোট দিলাম। আবার ওই যে আমি যেটা বললাম যে দলেরই ভোটার, ধরেন আমি বিএনপি করি বা আমি জামাত করি বা আমি এনসিপি করি, কিন্তু আমার যে প্রার্থী আমি তাকে পছন্দ করি না, তখনও আমি কিন্তু না ভোট দিতে পারি। তো এই একটা অপশন থাকলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা এটা কিন্তু একটা অটো থিসিস হয়ে যায়, আমাদের অটো একটা রিসার্চ হয়ে যায় যে আসলে ভোটারের মানে মনোভাবটা কি। তো এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে এটা একটা নতুন ডাইমেনশন তৈরি হবে, এবং আমরা তো আসলে গণতন্ত্রের চর্চা নানাভাবে করে দেখছি, এটার মধ্যে দিয়ে হয়তো নেক্সট টাইম আমরা একটা নতুন একটা চিন্তা পাবো যে কি করা যেতে পারে আর কি। নির্বাচন কমিশন ইভিএম বাতিল করলো কেবল কি এটা এই জন্য যে এটা আওয়ামী লীগের সময় ইভিএম ছিল সেটার বাতিল নাকি? না, ইভিএম নিয়ে তো আগেও অসন্তোষ ছিল, ইভিএম এর নানা প্রবলেম আমরা ধরা পড়েছে, ইভিএম এর জালিয়াতিরও প্রচুর সন্দেহ সংশয় তৈরি হয়েছে। আপনাদের বিবেচনাটা কি? আমরা দেখেছি যে ইভিএম নিয়ে বড় ধরনের দুর্নীতিও হয়েছে, এবং ওই যে যন্ত্র নষ্ট হয়ে যায়, তারপরে অনেক সময় দেখা গেছে যেহেতু আমাদের গ্রামের লোকেরা বা আমাদের সাধারণ লোকেরা অনেক ক্ষেত্রে অসচেতন আছে, তাদের সতর্কতার ব্যাপারে কেউ গিয়ে তাকে আবার টিপে দিচ্ছে, নানা ধরনের কথা উঠেছে। ফলে ইভিএম এর মাধ্যমে যে একদিকে দুর্নীতি, একদিকে শঙ্কা, একদিকে অবিশ্বাস, নানা ধরনের বিষয় তৈরি হতে, আর ইভিএম এর কিছু ত্রুটিও সীমাবদ্ধতাও আছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই তারা আলোচনা করেছেন। একটা হানার মধ্যে একটা উত্তর নিই এবং এটা দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে সব আলোচনার শেষে আমি জানতে চাই যে শুরু যেখান থেকে করেছিলেন নির্বাচন কি অংশগ্রহণমূলক হবে কিনা, আপনি মনে করেন কিনা, হ্যাঁ অথবা না? অংশগ্রহণমূলক হবে যদি আপনাদের এই নির্বাচনের দলগুলো সবাই অংশগ্রহণ করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অনেক। জি ধন্যবাদ। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম নির্বাচন আদৌ অংশগ্রহণমূলক হবে কিনা আগামী 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে, এবং এর জন্য আজকে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে তার দল, তার অবস্থান এবং বাংলাদেশের এইবারের নির্বাচনে জোটগতভাবে কি ধরনের অবস্থান নিতে যাচ্ছে কোন দলগুলো, তার এক ধরনের আভাস পেয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 8টায় প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। আশা করি আপনাদের সবাইকে পাবো। আজকে যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।